23শে জুন নাকি? স্যার বড়দিন, সরি 22শে ডিসেম্বর। 25 22 ডিসেম্বর। ও মাই গড, যেমন বাবা তেমন ছেলে। ফাদার লাইক আ সান। হ্যাঁ, মানে বলে না যেমন পিতা তেমন পুত্র, এরকম আর কি। আমরা কখনো ওইভাবে সেলিব্রেট করি না। আপনার ছেলেও কি কখনো করে না? ছেলে তো বাধ্য করে, ওটাও করে। ও আচ্ছা। আল্লাহ, ছেলেকে বাধ্য করায়, সে তো এখন অনেক এক্সপার্ট না, সবই সে বুঝে। আচ্ছা, কোন পর্যন্ত যেন বলতেছিলাম, একটু বলো। সবাই রোল নাম্বারটা লিখে নাও। স্যার ওই যে চিত্রটার ওই যে মূল যেটা আপনি বুঝাইতেছিলেন ওটা। ধারক ধারক স্যার ধারকের ধারকত্ব স্যার বিকল্প একটা জি নিয়ম স্যার, দেখিয়ে বিকল্প দিই। একটা, এটাই আসল জিনিসটা বোঝাতে চেয়েছিলেন। রাইট। দেখো সবাই ধীরে সুস্থে শুরু করি। এটা একটা প্লেট, ঠিক তার পাশে আরেকটা প্লেট, তাহলে ধারক হয়ে গেল, তাই না? জি স্যার। এটার সাথে আমি যদি ব্যাটারি না দিয়ে পজিটিভ বিভব দেই, এই পাতটা কোন চার্জে চার্জিত হবে? স্যার পজিটিভ। পজিটিভ, নেগেটিভ। পজিটিভ চার্জে চার্জিত হবে। এখন বলো তো, এই পাত এবং এই পাত, এরা কি খুব কাছাকাছি আছে না? জি স্যার। যদি কাছাকাছি থাকে তাহলে এই পাতের কোনো প্রভাব এই পাতে পড়বে কিনা? জি স্যার পড়বে স্যার। আবেশ ঘটবে কিনা? জি স্যার। জি স্যার। বলো, এই পাতে যে ইলেকট্রন গুলো আছে, এই পজিটিভ পাত এই পাতের ইলেকট্রন গুলোকে আকর্ষণ করবে না বিকর্ষণ করবে? আকর্ষণ স্যার করবে। আকর্ষণ করবে। আকর্ষণ করবে। যদি আকর্ষণ করে তাহলে এই পাতের ইলেকট্রন গুলো এই পাশে এসে জমা হবে না? জি স্যার। জি স্যার। এই পাশে যদি ইলেকট্রন চলে আসে তাহলে এই পাশে নেগেটিভ চার্জ হবে। জি স্যার। জি স্যার। আর এই পাশে ইলেকট্রনের অভাব হবে। অভাব হওয়ার কারণে এই পাশে পজিটিভ চার্জ সৃষ্টি হবে। জি স্যার। এখন দেখো, ধারকের নিয়ম কি? একটা পাতে প্লাস চার্জ আর একটা পাতে মাইনাস চার্জ থাকতে হবে, তাই না? জি জি স্যার। স্যার। যদি প্লাস চার্জ মাইনাস চার্জ না হয় তাহলে তো বিভব পার্থক্য হবে না, তাই তো? জি স্যার। জি স্যার। এখন বলো তো, তোমার এই পাতের মধ্যে একই সাথে দুই দিকে দুই রকমের চার্জ তৈরি হয়েছে, এদিকে নেগেটিভ এদিকে পজিটিভ। এখন এই পাশে যে নেগেটিভ চার্জ গুলো তৈরি হয়েছে, এটা এই পজিটিভ চার্জের প্রভাবে আবেশ প্রক্রিয়ার মাধ্যমে নেগেটিভ চার্জ গুলো এখানে আবদ্ধ থাকবে না? জি স্যার। আমি আবারও বলতে চাচ্ছি যে নেগেটিভ চার্জ গুলো এই প্রান্তে এসে আবদ্ধ থাকবে কিনা? জি স্যার আবদ্ধ থাকবে স্যার। এই নেগেটিভ চার্জ বিশিষ্ট ইলেকট্রন গুলো এই মাঝখান দিয়ে কি এদিকে আসতে পারবে? না স্যার। না স্যার, পারবে না। কেন পারবে না? স্যার মাঝখানে তো কোনো অন্তরক পদার্থ নেই। ডাইইলেকট্রিক মিডিয়াম বা অন্তরক মাধ্যম রেখেছো। এবার বলো, তাহলে এই প্লাস গুলোকে ভ্যানিশ করতে হবে। জি স্যার। এখন তুমি যদি এটাকে এভাবে একটা তার দিয়ে মাটির সাথে সংযোগ দিয়ে দাও, মাটির সাথে সংযোগ দিয়ে দিলে এই পাশে ইলেকট্রনের অভাব আছে, তাহলে মাটি থেকে প্রচুর পরিমাণ ইলেকট্রন এখান থেকে গিয়ে এই প্লাসটাকে নিষ্ক্রিয় করে দেবে না? জি স্যার। জি স্যার। আচ্ছা, যদি মাটি থেকে ইলেকট্রন গিয়ে, যেহেতু ইলেকট্রনের অভাব আছে, ইলেকট্রন চলে যাবে, গিয়ে টোটাল পাতের মধ্যে ইলেকট্রন ছড়িয়ে পড়বে না? জি স্যার।
যদি টোটাল পাতের মধ্যে ইলেকট্রন ছড়িয়ে পড়ে তাহলে সেখানে কি কোনো পজিটিভ চার্জের স্তর থাকবে? না স্যার। থাকবে না। তখন এটা পজিটিভ আর এটা নেগেটিভ মিলে তোমার একটি ধারক তৈরি করবে। তোমরা কি বুঝেছো? জি স্যার। যদি ভিন্ন ঘটনা বলি, এটা একটা পাত, এটা তুমি এখানে নেগেটিভ বিভব দিয়েছো, তাহলে এই পাতটা কোন চার্জে চার্জিত হবে? স্যার স্যার নেগেটিভ। 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 কেন? এই পাত যখন নেগেটিভ চার্জে সংযুক্ত করবে নেগেটিভ বিভবে, পাতের প্রোটন গুলোকে টেনে নিয়ে যাবে না? জি স্যার। প্রোটন যদি পাত থেকে বেরিয়ে যায় তাহলে পাতের মধ্যে ইলেকট্রন বেড়ে যাবে, তার মানে এটা কোন চার্জ? স্যার নেগেটিভ চার্জ। সবাই কি বুঝতে পেরেছো? ইয়েস স্যার। তাহলে এখন ঠিক তার পাশে যদি আরেকটা পাত দাও, সেক্ষেত্রে এটা যেহেতু নেগেটিভ পাত হয়েছে তাহলে এই পাতের মধ্যে কোন চার্জ রাখতে হবে? পজিটিভ চার্জ। পজিটিভ চার্জ। এখানে কি হবে দেখো তো, পাতটা যদি নেগেটিভ চার্জে চার্জিত হয় তাহলে এই নেগেটিভ চার্জের পাত এই পাতের ইলেকট্রন গুলোকে ধাক্কা দিয়ে সরাই দিবে না, বিকর্ষণ করবে না? জি স্যার। জি স্যার। যদি পাতের ইলেকট্রন গুলোকে বিকর্ষণ করে এই ইলেকট্রন গুলো এই পাশে এসে জমা হবে, জি স্যার। আর এই পাশ থেকে ইলেকট্রন ওই পাশে চলে গেছে, তাহলে এদিকে ইলেকট্রনের অভাব হয়ে গেছে, জি স্যার। তাহলে এদিকে তোমার বদ্ধ চার্জ হিসেবে পজিটিভ চার্জ তৈরি হবে, তাই না? জি স্যার। আরো সহজে যদি বলি, এই নেগেটিভ চার্জ প্রোটনকে টেনে নিয়ে আসবে, ইলেকট্রনকে ধাক্কা দেবে, তার মানে এই পাশে প্রোটন জমা হবে, এই পাশে ইলেকট্রন জমা হবে। বুঝাইতে পারলাম? জি স্যার। এখন এই পাতের মধ্যে তোমার কি নেগেটিভ চার্জ রাখা যাবে না পজিটিভ রাখতে হবে? স্যার পজিটিভ রাখতে হবে। যদি পজিটিভ রাখো সেক্ষেত্রে কি করা যায়? স্যার স্যার মাটির সাথে সংযোগ দিলে ইলেকট্রন গুলো তুমি চলে যদি যাবে না? এটাকে মাটির সাথে সংযুক্ত করে দাও, এখানে ফ্রি ইলেকট্রন জমা হয়েছে, তাই না? জি স্যার। এই ফ্রি ইলেকট্রন গুলো এই তার দিয়ে মাটিতে চলে যাবে না? হ্যাঁ স্যার। যদি মাটিতে চলে যায় সেক্ষেত্রে এখানে কোনো নেগেটিভ চার্জের অস্তিত্ব থাকবে না পুরাটা পজিটিভ হয়ে যাবে? পুরোটাই পজিটিভ স্যার হয়ে যাবে। পুরোটাই পজিটিভ তাহলে হয়ে যাবে। মূলত এটাই হলো তোমার একটি ধারকের মেকানিজম। হ্যাঁ, ধারক মূলত এভাবেই তৈরি করা হয়। এই কারণে তোমরা বইতে দেখবে যে ধারক গুলোকে সর্বদা এসি কারেন্টে সংযুক্ত করা হয়, ডিসি কারেন্টে না। ডিসি কারেন্ট হলো ব্যাটারি থেকে প্রদত্ত কারেন্ট, আর এসি কারেন্ট হলো আমরা যেই কারেন্ট ব্যবহার করি সেটা হলো এসি কারেন্ট। তাহলে এখান থেকে মেকানিজমটা তোমরা বুঝতে পেরেছো, তাই না? জি স্যার। এবার আমরা মূল আলোচনায় ফিরে যাই। সমান্তরাল বা ধারকের ধারকত্বের রাশিমালা, প্যারালাল প্লেট ক্যাপাসিটর বা সমান্তরাল পাত ধারকের ধারকত্বের রাশিমালা। সমান্তরাল পাত ধারকের ধারকত্বের রাশিমালা। এটার মধ্যে কি নেগেটিভ চার্জের অস্তিত্ব লক্ষ্য করা যাবে না যখন মাটির সাথে সংযুক্ত করবা? জি স্যার। জি স্যার। যেহেতু পজিটিভ বিভব দিয়েছো, প্লাস
ইলেকট্রন দিয়ে নিঃসরিত করবে। এই যে দুইটা পাত, এই পাত দুইটা একটা নির্দিষ্ট দূরত্বে আছে, তাদের মধ্যবর্তী দূরত্বটাকে আমরা ধরে নিলাম ডি, এবং এই মধ্যবর্তী স্থানটাকে আমরা ধরে নিলাম সূক্ষ্ম মাধ্যম রেখে, এবং আমরা যে প্রত্যেকটি পাত ব্যবহার করছি আমরা আগেই কিন্তু বলে নিয়েছিলাম যে পাতগুলোর আকার আকৃতি সমান, তাই না? জি স্যার। প্রত্যেক পাতের ক্ষেত্রফল সমান A। প্রত্যেকটা পাতের ক্ষেত্রফলকে আমরা এ ধরে নিলাম। বলতো, যখন তুমি এটা প্লাস পেয়েছো, এটা মাইনাস পেয়েছো, এই মাঝখানে কি কোনো তড়িৎ ক্ষেত্র তৈরি হবে? জি স্যার, তৈরি হবে। এই প্লাস পাত থেকে এরকম ইলেকট্রিক লাইন বের হয়ে মাইনাস পাতে গিয়ে শেষ হবে। জি স্যার। এখন বলো, মাঝখানে যে বলরেখাগুলো দেখতে পাচ্ছো এদের ঘনত্ব কি কম বেশি আছে না একই রকম সব জায়গায়? স্যার একই রকম। স্যার একই একই রকম। রকম। তাহলে আমরা মাঝখানের যে কোনো পয়েন্ট যদি আমরা ধরে থাকি, তাদের মধ্যবর্তী স্থানের প্রাবল্য সেম হবে সর্বত্র। জি স্যার। পাতদ্বয়ের মধ্যবর্তী স্থানের তড়িৎ প্রাবল্য ই সমান সিগমা বাই এপসাইলন নট। দেখো তো তোমরা এটা পড়েছিলা কিনা? জি স্যার। আধান ঘনত্বের সাথে প্রাবল্যের সম্পর্ক অথবা গাউসের ফর্মুলা অ্যাপ্লাই করে ঠিক সিমিলার কন্ডিশনটা পড়েছিল না? আচ্ছা, সিগমার পরিবর্তে তোমরা কি কিউ বাই এ লিখতে পারো? জি স্যার। আধান ঘনত্ব কাকে বলে? একক ক্ষেত্রফলে যে চার্জ থাকে সেটাই তো আধান ঘনত্ব, তাই না? জি স্যার। দেখো তো এরকম আসে কিনা। জি স্যার। এখন এই দুই পাতের মধ্যে বিভব পার্থক্য তৈরি হয়েছে, তাই না? এটাকে যদি আমরা ধরি এটার মধ্যে প্লাস টু চার্জ, এটার মধ্যে হবে মাইনাস টু চার্জ। এই পর্যন্ত লিখেছে সবাই? জি স্যার। জি স্যার। পাতদ্বয়ের মধ্যবর্তী পাতদ্বয়ের মধ্যে বিভব পার্থক্য ই সমান ই। দেখো তো এই ধরনের কোন ফর্মুলা পড়েছিল কিনা? জি স্যার। কিউ ডি বাই এপসাইলন। বিভব পেয়ে গেলাম, হ্যাঁ? কি এর মান এটা পেয়েছিলাম না, কিউ বাই এপসাইলন নট এ? জি স্যার। তাহলে ধারকের ধারকত্ব বের করো। ধারকত্ব সি সমান কিউ বাই ভি, এটা পড়েছিলাম। জি স্যার। মান বসিয়ে দাও ভি এর। এরকম লেখা যায়? জি স্যার, যায় স্যার। উল্টাই দিলে দেখো তো এরকম আসে কিনা। জি স্যার। জি স্যার। তাহলে এটা হলো সমান্তরাল পাত ধারকের ধারকত্বের রাশিমালা, যেখানে এপসাইলন নট হলো মধ্যবর্তী স্থানের ভেদন যোগ্যতা, এ হলো প্রত্যেকটি পাতের ক্ষেত্রফল, ডি হলো পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। ঠিক আছে?
যদি এই পাতদ্বয়ের মাঝে শূন্য মাধ্যম ছাড়া অপর কোনো মাধ্যম থাকে? স্যার ডাইইলেকট্রিক ধ্রুবক আনলেই তো হয়ে যাবে স্যার। এটা কি লেখা যায়? এটা তাহলে কি হবে স্ট্রাকচারটা? এটা প্লাস চার্জের পাথ, এটা মাইনাস চার্জের পাথ, মাঝখানে এখানে পুরাটা জুড়ে তুমি অপর একটা মাধ্যম রেখেছো যার তড়িৎ মাধ্যমাঙ্ক হলো কে, তাই না? যেমন মনে করো তুমি কাঁচ রাখতে পারো, কাঠ রাখতে পারো, মোম রাখতে পারো ইত্যাদি, এবং কে এর মানটা তোমার দেওয়া থাকবে কোশ্চেন। সমান্তরাল পাত ধারকের ধারকত্ব আমরা শিখে গেলাম। হ্যাঁ, এবার আসো গোলাকার পরিবাহীর ধারকত্ব। গোলাকার পরিবাহীর গোলাকার পরিবাহীকে যদি আমরা চার্জিত করি, চার্জ গুলো কোথায় অবস্থান করে? স্যার পৃষ্ঠ বরাবর। এরকম লেখা যাবে? এই বিন্দুতে বিভব V সমান Q/R, এটা কি লেখা যায়? দেখো তো। Q/T, এর মান যদি বসিয়ে দাও Q/R, উল্টাই দিলে আসবে 4πε0। এটা হলো গোলাকার পরিবাহীর ধারকত্বের রাশিমালা। লিখেছো সবাই? জি স্যার। প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা কন্ডিশন মনে রাখতে হবে। সংক্ষিপ্ত শক্তির রাশিমালা আমরা সংজ্ঞার মধ্যে বলেছিলাম না যে চার্জ জমা রাখবো এবং এই চার্জটাকে আমরা কি হিসেবে ব্যবহার করব? শক্তি হিসেবে। শক্তি হিসেবে ব্যবহার। আমরা ধরে নিলাম যে দুইটা ধারকের যে পাত আছে, এই পাতে তুমি যদি b দূরত্বে রাখো এবং দুই পাতের মধ্যে বিভব পার্থক্য যদি v হয়, বিভব পার্থক্য প্রথমে যদি ক্ষুদ্র চার্জ বিবেচনা করে শক্তি বের করো, তারপর ইন্টিগ্রেশন করলেই হয়ে যাবে না? তো
ধারকের পাদদ্বয়ে ভি বিভব প্রয়োগে সঞ্চিত চার্জ ডিকিউ। এই বিভব প্রয়োগে সঞ্চিত চার্জ কি ধরেছো? DQ. এক্ষেত্রে সম্পাদিত কাজ আর শক্তি এক না? জি স্যার। সম্পাদিত কাজ তথা সঞ্চিত শক্তি ডিইউ। সঞ্চিত শক্তিটা হলো ডি সমান ডিডব্লিউ ডিডি। দেখো তো এটা বলা যায় কিনা? জি স্যার। ডাব্লিউ সমান কিউ ভি। করো নাই এই ফর্মুলাটা? হ্যাঁ তাহলে ভি বিভব দিয়েছো, চার্জ কিউ এর পরিবর্তে আছে ডি কিউ, এটা ক্ষুদ্র চার্জ। এখান থেকে দেখো ভি সমান কিউ বাই সি, এরকম বলা যায়? হ্যাঁ স্যার বলা। জি স্যার। এখন সম্পূর্ণ অংশটাকে যদি ইন্টিগ্রেশন করে দাও তাহলে কি সঞ্চিত শক্তি পাবে না মোট? হ্যাঁ ডি এপাশে ইন্টিগ্রেশন দিয়ে দাও কিউ বাই সি। বলো তো, প্রথমে চার্জ চার্জ যদি শূন্য হয় তাহলে সঞ্চিত শক্তি শূন্য। জি স্যার। হ্যাঁ চার্জ যদি কিউ হয় তাহলে সঞ্চিত শক্তি কিউ। জি স্যার। যখন চার্জ জিরো তখন সঞ্চিত শক্তি নেই। চার্জ অ্যাপ্লাই করে কিউ পরিমাণ চার্জ দিয়েছো, সঞ্চিত শক্তি হয়ে গেছে ইউ, তাই তো? জি স্যার। এখন এটাকে ইন্টিগ্রেশন করো। ইন্টিগ্রেশন করলে কি দাঁড়ায় দেখো তো। লেফট সাইড যেটা আছে এটাকে ইন্টিগ্রেশন করলে কি ইউ। হবে? আর এখানে 1/c যদি বাইরে বের করে দাও কিউ ডি কিউ, এটাকে করলে কিউ স্কয়ার বাই 2 পাবে না? জি স্যার। বুঝতে পেরেছো? জি স্যার। এখানে দেখো কিউ স্কয়ার বাই 0 কিউ, এখানে হাফ, হাফটা যদি বাইরে বের করে আনি তাহলে আমরা এখানে কিউ স্কয়ার বাই সি এরকম কি বলতে পারি? জি স্যার। এই যে কিউ স্কয়ার মাইনাস 0, 0 তো ভ্যালুলেস, এটা হলো শক্তির রাশিমালা। ইকুয়েশন গুলো মনে রাখো। কিউ এর পরিবর্তে আবার লিখতে পারি সিভি। এই কিউ এর পরিবর্তে সিভি, হাফ সি ভি স্কয়ার বলা যাবে। জি স্যার। আবার এটাকে তুমি যদি ভেঙে লেখো সি এর পরিবর্তে কিউ বাই ভি ইনটু ভি স্কয়ার, তাহলে সমান হাফ কিউ ভি, এটাও বলা যায়। জি স্যার। তাহলে ফাইনালি আমরা এখান থেকে যেটা পেয়ে গেলাম কিউ সমান হাফ কিউ স্কয়ার বাই সি, হাফ সি ভি স্কয়ার, হাফ। যখন যেটা দরকার আমরা প্রয়োজন বোধে সেই ফর্মুলাটাই ইউজ করব। বুঝতে পেরেছো? জি স্যার। এবার লেখো সমান্তরাল। একটু ফাস্ট হয়ে যাচ্ছে পড়া, না স্যার ঠিক আছে আপনার, ঠিক আছে আমি একটু ফাস্ট পড়াচ্ছি নরমালের চেয়ে। হ্যাঁ? সমস্যা নেই। সমান্তরাল পাত ধারকের একক আয়তনে সঞ্চিত শক্তি। একক আয়তনে সঞ্চিত শক্তি কিউ প্রাইম সমান কিউ বাই
ই। এরকম হবে না, দেখো তো। জি স্যার। টোটাল শক্তিটাকে তুমি যদি আয়তন দিয়ে ভাগ করো তাহলেই তো তোমার শক্তি পাওয়া যাচ্ছে নাকি? জি স্যার। জি স্যার। কিউ এর পরিবর্তে আমরা কি এখানে লিখতে পারি হাফ সি ভি স্কয়ার, জি স্যার। নিচে কি, উপরের ভি হলো তোমার বিভব পার্থক্য আর নিচের ভিটা হলো আয়তন, তাই তো? জি স্যার। এখানে দেখো হাফ সি, সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রে সি সমান এপসাইলন নট এ বাই ডি, এটা কি বলা যায়? জি স্যার। ইনটু এ স্কয়ার ডিভাইডেড বাই আয়তন। স্যার আয়তন, উপরের ভিটা কি বিভব আর নিচের ভিটা আয়তন? উপরেরটা বিভব আর নিচেরটা আয়তন। এই আয়তনের জায়গায় তুমি কি এ ডি এল লিখতে ইন্টু এ, পারবে? ঠিক আছে। হ্যাঁ। জি স্যার। এ ডি লিখতে পারবে? জি স্যার। কারণ প্রত্যেকটা পাতের ক্ষেত্রফল হলো এ আর পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হলো ডি, তাহলে ডি। পুরা ধারকটার আয়তন যদি বের করতে চাও ক্ষেত্রফলের সাথে তুমি কি গুণ করবে? দৈর্ঘ্য গুণ করব বা দূরত্ব গুণ করব। আচ্ছা, তাহলে এটাকে উল্টায় দিয়ে দেখো কি আসে। স্যার নিচে ডি স্কয়ার আসে। হ্যাঁ, এপসাইলন নট এ বাই ডি। এই যে বি স্কয়ার আছে এটাকে বিভব, এটাকে তুমি আবার ইডি লিখতে পারো না? জি স্যার। ভি সমান ইডি লেখা যায়? জি স্যার। কথা বলো, ঠিক আছে কিনা দেখো তো। জি স্যার। জি স্যার। এখন এটাকে একটু ক্যালকুলেট করলে কি আসে দেখো তো। হাফ এপসাইলন নট ডি স্কয়ার, এটা আসতেছে না? জি স্যার। এটা কি একক আয়তনে, বলো, একক আয়তনে সঞ্চিত শক্তি। সমান্তরাল পাত ধারকের সঞ্চিত শক্তি। তাহলে শক্তি রাশিমালাটা আমরা শিখে ফেললাম। এবার আসো ধারকের শ্রেণী। আমরা 9-10-এ রোধের শ্রেণী সমবায় পড়েছিলাম, সবাই জানি তাই না? জি স্যার। এখন আমরা ধারককে শ্রেণীতে সাজাবো। ধারকের সংকেতটা হলো তোমার এরকম, দুইটা দাগ সমান হবে। কয়টা ধারক দেখতে পাচ্ছ? স্যার তিনটা। এদের মধ্যে আমি এখান থেকে বি বিভব প্লাস, বলো তো এই ধারকটাকে যদি ধরি C1 C2 C3, ধারকগুলো কিভাবে যুক্ত হলো এখানে? শ্রেণীতে যুক্ত হলো। এখন বলো তো এই প্লাস বিভব যদি এই পাতের সাথে কানেক্টেড হয়, এই পাতটা প্লাস চার্জে চার্জিত হবে না? জি স্যার। ওই যে আগের থিম অনুযায়ী ইলেকট্রনকে টেনে নিয়ে আসবে, প্লাস হয়ে যাবে। এই পাত আর এই পাতের মধ্যে আবেশ ঘটবে। জি স্যার ঘটবে। আবেশ যদি ঘটে তাহলে এই পাশে মাইনাস হবে না? জি স্যার। এই পাশে যদি মাইনাস হয় এই পাশে কি হবে? প্লাস। প্লাস। এখন এটাকে তুমি কি মাটির সাথে সংযুক্ত করেছো যে প্লাস গুলো নিউট্রাল হবে? নো স্যার। তাহলে এই পাতের মধ্যে তো প্লাস রাখা যাবে না, এই পাতে অল টাইম কি রাখতে হবে?
স্যার মাইনাস। মাইনাস। তাহলে কি হবে দেখো, এই পাতের সাথে এই পাত তার দ্বারা যুক্ত আছে না? জি স্যার। তাহলে এই পাতের পজিটিভ চার্জ গুলো এই পাতের ইলেকট্রন গুলোকে আকর্ষণ করে নিয়ে আসবে এদিকে তারের ভেতর দিয়ে। জি স্যার। আসবে কিনা বলো? এই প্লাস টার্মিনাল এই পাতের ইলেকট্রনকে টেনে নিয়ে আসবে, ফলে ইলেকট্রন এসে এই প্লাস গুলোকে নিষ্ক্রিয় করবে। জি স্যার। আর এই পাতের মধ্যে তখন আবার কোন চার্জের উদ্ভব ঘটবে? প্লাস। ঠিক অনুরূপ ভাবে এটার মধ্যে আবার মাইনাস, এদিকে আবার প্লাস, এরকম ঘটবে। জি স্যার। আবার এই পাত থেকে ইলেকট্রন সে প্লাস গুলোকে নিউট্রাল করে দেবে, আবার এটা প্লাস হবে, এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হবে। এই ব্যাটারির নেগেটিভ প্রান্ত থেকে ইলেকট্রন গিয়ে মাইনাস গুলোকে নিউট্রাল করে ফেলবে। জি স্যার। মূল মেকানিজম বুঝেছো? জি জি স্যার। স্যার। বলো তো, এখান থেকে চার্জ যদি সাপ্লাই হয়, প্রত্যেকটা পাতের চার্জ এখানে সেম হবে না? জি স্যার। চার্জ কি সেম হবে না? জি স্যার। এটা প্লাস কিউ মাইনাস কিউ, প্লাস কিউ মাইনাস, প্লাস কিউ মাইনাস। সিরিজে যুক্ত করলে এখানে বিভবটা কি আলাদা আলাদা হয়ে যাবে না? ইয়েস। এই ধারকের বিভব এই দুই প্রান্তে, তাই না? এটাকে ধরো V1, এই C2 এর বিভব দুই প্রান্তে V2, C3 এর বিভব দুই প্রান্তে V3। তাহলে সিরিজ কম্বিনেশনে চার্জ সেম বাট বিভব আলাদা আলাদা, তাই না? স্যার এটা আরেকবার বলবেন। কোনটা? স্যার যে বিভব আলাদা আলাদা। আবার বলো। স্যার লাস্ট যে বললেন বিভব আলাদা আলাদা, এটা স্যার আরেকবার বলবেন। এটা কিভাবে আছে? রোধগুলো কিভাবে আছে? স্যার শ্রেণী। 9-10 এখানে কিভাবে করেছিলে বলো তো? স্যার রোধ গুলো যোগ করতাম। R1, R2, এখানে বিভব কি পুরা ভি, কি এটার মধ্যেও ভি, এটার মধ্যেও ভি, এটার মধ্যেও ভি, এরকম হয়েছিল? না স্যার। সিরিজে যুক্ত করলে কি হয়? বিভিন্ন ভাবে হ্যাঁ, স্যার প্রত্যেকটা জন্য আলাদা বিভব থাকে। আলাদা আলাদা হবে। বিভব আলাদা থাকে। কারেন্ট কি আলাদা থাকে? কারেন্ট না না স্যার। স্যার সেম। এখানে এগুলো কিভাবে আছে? স্যার শ্রেণীতে। এখান থেকে যখন চার্জ সাপ্লাই হবে সবগুলোর ভিতরে একই চার্জ যাবে না? জি স্যার। আর চার্জ যদি সেম হয় বিভবটা সেম থাকবে না? টোটাল বিভবটা, বিভব সবসময় দুই প্রান্তে মাপা হয়, তাহলে C1 এর দুই প্রান্তে, C2 এর দুই প্রান্তে, C3 এর দুই প্রান্তে, V1, V2, V3, টোটাল বিভবটা তিনটা ভাগে ভাগ হয়ে গেল না? জি স্যার। 9-10 এটা পড়ো নাই? V1 এখানে, V2 এখানে, V3 এখানে, হ্যাঁ এরকম ছিল? জি স্যার। জি স্যার। এখন এটার সাথে এটার পার্থক্য কি? স্যার বুঝেছি স্যার। তাহলে সিরিজের ক্ষেত্রে বিভব আলাদা, চার্জ সেম, মনে রাখতে হবে এগুলো। দেখো তো এভাবে লেখা যায় কিনা, টোটাল বিভব তিনটা অংশে ভাগ হয়েছে। যাবে? কি কি? এটা কি একটার সাথে সংশ্লিষ্ট না তিনটার সম্মিলিত ভাবে সংশ্লিষ্ট?
তাহলে এটাকে তুমি কিউ বাই সি এক্স লিখতে পারো। কিউ বাই সি ওয়ান, কিউ বাই সি টু, কিউ বাই চার্জ সেম। এটা প্লাস কিউ হলে এটা মাইনাস, প্লাস কিউ হলে প্লাস কিউ হলে, বাট বিভব আলাদা। তাহলে সিএস টা কি বোঝাচ্ছে বলতো? স্যার শ্রেণীতে ধারক। শ্রেণীতে তুল্য ধারকত্ব, মানে অনেকগুলোর পরিবর্তে আমরা একটা দিয়ে একই কাজ যদি করতে পারি সেটাকে তুল্য ধারকত্ব বলবো, তাই তো? 19 লিখছিল আর এস, এবার আর না, এবার ক্যাপাসিটর নিয়ে আলোচনা করছো, এই জন্য সিএস হলো। আমি কি বুঝাইতে পারলাম? জি স্যার। ধারকের ক্ষেত্রে সূত্রটা হলো রোধের উল্টা। ওকে, এবার আসো ধারকের সমান্তরাল সমবায়। সমান্তরাল সমবায়টা কিভাবে হয় বলতো? এটা সিরিজ না সমান্তরাল? স্যার সমান। স্যার সমান্তরাল। এই ধারকগুলোর সি ওয়ান, সি টু, সি থ্রি, লেফট প্রান্তগুলো একই বিন্দুতে, রাইট প্রান্তগুলো একই বিন্দুতে, তাই না? এখন এখানে কি ঘটনা ঘটবে বলতো? চার্জ কি সেম হবে? না স্যার, ভাগ হয়ে যাবে চার্জ। না স্যার। চার্জ যদি এখান থেকে সাপ্লাই দাও, এটার মধ্যে যাবে কিউ ওয়ান, এটার মধ্যে যাবে কিউ টু, এটার মধ্যে যাবে কিউ থ্রি। আমি কি বুঝাইতে পারতেছি তোমাদের? জি স্যার। জি এই যে স্যার। রাস্তায় ভাগ হয়ে গেল, এখানে চার্জ আলাদা বাট বিভব কি সেম না? জি স্যার। এই সি ওয়ান এর দুই মাথা যেখানে যুক্ত, সি টু এর দুই মাথা একই জায়গায় যুক্ত, সি থ্রি এর দুই মাথাও একই জায়গায় যুক্ত, তাহলে এক্ষেত্রে বিভব সেম বাট চার্জ আলাদা, তাই না? জি স্যার। দেখো তো এভাবে লেখা যায় কিনা। কিউ সমান আমরা কি সিপি ভি লিখতে পারবো? প্যারালাল যেহেতু আছে, বিভব সেম। সি ওয়ান এর জন্য লিখবো সি ওয়ান ভি, সি টু ভি, সি থ্রি, বলা যায় বিভব সেম। তাহলে তুমি ফর্মুলাটা পাচ্ছ, সিপি ইজ ইকুয়াল সি ওয়ান প্লাস সি টু প্লাস সি থ্রি, বলা যায় স্পষ্ট ভাবে। তাহলে আমরা ধারকের ক্ষেত্রে ঠিক রোধের উল্টা ফর্মুলা গুলো দেখতে পাচ্ছি, ঠিক আছে? জি স্যার। যদি নরমালি সমবায়িতে ধারক, স্যার ওই যে ভগ্নাংশ মানে ডিভাইড করার, এখানে সমান্তরালে সিরিয়ালের মতো। হ্যাঁ, অর্থাৎ সমান্তরালে যদি তুমি ধারকত্বের মানগুলো বের করো, মানটা বেশি আসবে, আর সিরিজে বের করলে কমে যাবে। হ্যাঁ, স্যার এটা অনেকটা স্যার ওই যে রোধের শ্রেণী সমবায়ের মতো, মানে যেটা রোধের সিপি। উল্টা, রোধের উল্টা, জি রোধের স্যার। উল্টা। মোটামুটি আমাদের সিলেবাসে যা আছে সেগুলো শেষ। এর বাইরেও কিছু ব্যতিক্রম জিনিস আমি পড়িয়েছি অন্য অন্য ব্যাচগুলোতে, তোমরা চাইলে আমি সেগুলো একটু দেখিয়ে দিতে পারি। স্যার দেখিয়ে দিন। দেন স্যার। দিয়ে দিন স্যার। তুমি যেটা পড়লে, দুটা পাতের মাঝে শূন্য মাধ্যম নিয়ে কাজ করেছিলা, অথবা পুরাটা যদি অপর কোনো মাধ্যম থাকে এটা নিয়ে কাজ করেছিলা, তাই না? জি স্যার। কিন্তু যদি ভিন্ন রকম থাকে, একাধিক মাধ্যম যদি থাকে ধারকের মাঝে, পাতের মাঝে, যেমন ধরো এটা একটা পাত, এটা প্লাস চার্জে চার্জ, ঠিক এখানে আরেকটা পাত,
সমান আকৃতির কোন চার্জে চার্জিত হবে? নেগেটিভ চার্জের চার্জিত পাত হবে। মাঝখানে কি একাধিক মাধ্যম দেওয়া পসিবল? বলো। মাঝখানে কি একাধিক মাধ্যম দেওয়া পসিবল? জি স্যার। কিভাবে? যদি আমরা বাতাস দেই বা শূন্য মাধ্যম দেই, পাশাপাশি যদি আমরা অন্য যে কোনো মাধ্যম দেই, তাইলেই তো হয় নাকি? তো সেটা কিভাবে আমরা সলভ করব, আমরা সেটা একটু দেখার চেষ্টা করব। একটু সময় দেয়। ধরো আমরা এই জায়গাতে নীল কালি দিয়ে দিই, এটা একটা মাধ্যম তুমি বিবেচনা করলা, যার পুরুত্ব হলো টি। কতটুকু পুরুত্বের? টি পুরুত্বের। যে মাধ্যমটা দিয়েছো এটা কাঁচ, কাঁচ, মোম, যার তড়িৎ মাধ্যমাঙ্ক হলো কে। দুইটা পাতের মধ্যবর্তী দূরত্ব হলো ডি। এই মাঝখানে এখানেও শূন্য মাধ্যম দিয়েছো, এখানেও শূন্য মাধ্যম দিয়েছো। বোঝা যাচ্ছে আমার কথা? স্যার টি কোনটা? হ্যাঁ, টি কোনটা বললেন আবার এই একটু? মাঝখানে যে মাধ্যমটা রেখেছো কে তড়িৎ মাধ্যমাঙ্কের, তার পুরুত্ব হলো টি। কতটুকু পুরুত্বের? যেমন ধরো আমি মোবাইলটা এখানে বসাই দিলাম, তাহলে মোবাইলটার পুরুত্বটাকে আমরা এইটুকুকে টি ধরে নিয়েছি। ওকে, জি স্যার। এই পাতের মাধ্যম, এদের মধ্যবর্তী একটা দূরত্ব আছে, সেটাকে ধরে নাও এক্স। আর তাহলে এইটুকু কত হবে বলো তো? ডি মাইনাস এক্স মাইনাস টি কত? ডি মাইনাস এক্স মাইনাস টি হবে না? এখন বলো, এখান থেকে ইলেকট্রিক লাইন গুলো এভাবে যাবে প্লাস থেকে মাইনাসের দিকে, তাই তো? জি স্যার। এখন এই অংশের প্রাবল্য আর মাঝখানে এই মাধ্যমের প্রাবল্য আর এই মাধ্যমের প্রাবল্য সেম হবে না আলাদা আলাদা হবে? ইলেকট্রিক লাইন গুলো এই যে এইভাবে যাচ্ছে প্লাস থেকে মাইনাস। তাহলে যেহেতু একাধিক মাধ্যম আছে, তাহলে একাধিক মাধ্যমের ক্ষেত্রে তার ভেদ করার প্রবণতা এক এক রকম হবে না? জি স্যার। জি এই স্যার। অংশের জন্য প্রাবল্যটাকে ধরে নাও E1, এটার জন্য ধরে নাও E2, এটার জন্য ধরে নাও E3, আর এটার জন্য বিভব ধরে নাও V1, এটার জন্য বিভব V2, এটার জন্য বিভব V3। আমার আলোচনাটা তোমরা বুঝেছো কিনা সবাই বলো। সবাই কি বুঝতে পেরেছো? জি স্যার। এখান থেকে বলো E1 সমান, তুমি কি লিখতে পারবে সিগমা বাই এপসাইলন নট? জি স্যার। যেহেতু এটা শূন্য মাধ্যম, জি আধান স্যার। ঘনত্ব সিগমা বাই এপসাইলন নট, কিউ বাই এপসাইলন নট কে লেখা যায়? জি স্যার। কথা বলো। জি স্যার। এখন এই অংশের বিভবটা কি হবে বলতো? V1 ইজ ইকুয়াল E1 ইন্টু এক্স, এটা কি লেখা যায়? জি স্যার। V সমান ED,
ডি মানে এই মাধ্যমের কতটুকু জায়গা জুড়ে মাধ্যমটা আছে, তাহলে E1 হলো প্রাবল্য, আর এই অংশের জায়গাটার মান কত, এক্স না? জি স্যার, দূরত্বটা কি এক্স না? জি তাহলে স্যার, আমরা কি E1 ইন্টু এক্স এভাবে লিখতে পারবো? জি স্যার, E1 এর মানটা বসিয়ে দাও, Qx ডিভাইডেড বাই এপসাইলন নট। এ ব্যাপারে তোমাদের কি কোনো কনফিউশন আছে? না স্যার, না। ঠিক একই ভাবে মাঝখানে যেই মাধ্যমটা তোমরা দেখতে পাচ্ছ, এটার শুধু এপসাইলন নট লিখলে কি চলবে? না স্যার, না স্যার। কি লিখবে? কে, জি স্যার, তাহলে E2 সমান সিগমা বাই কে এপসাইলন নট, এরকম হবে না? জি স্যার, সিগমার পরিবর্তে আমরা কি লিখতে পারবো? কিউ কিউ বাই বাই কে কে এপসাইলন এপসাইলন নট নট এ, কে লেখা যাবে তো? জি স্যার, এবার মাঝখানের এই অংশটুকুর জন্য বিভব ধরেছ V2, V2 সমান E2 E2 এক্স ইন্টু কত বলো তো? কে এক্স, কি হবে না? ওকে, এই অংশটুকু কতটুকু জি এলাকা স্যার, জুড়ে আছে? কি এলাকা জুড়ে আছে, তাই তো? জি স্যার, আচ্ছা, তাহলে বলো তো E2 এর মান কি বসাতে পারবে? কে কে বাই এপসাইলন কে, নট। আচ্ছা, এবার এরপরে থার্ড স্টেপে চলে যাও। এখানে E3 V3 ঠিক সিমিলার উপায়ে তুমি কি বের করতে পারবা? জি স্যার, E3 সমান কি আসবে বলো তো? আমি একবার এপসাইল কিউ বাই এপসাইলন নট এ, এরকম আসবে না? জি স্যার, E1 এর মতো, আর V3 সমান কি পাবে? কিউ এইচ ডিভাইডেড বাই এপসাইলন নট এ, Q3 ইনটু এইটুকুর পুরুত্ব কত বলো তো? ডি স্যার ডি ডি মাইনাস মাইনাস এক্স মাইনাস টি, এটা হবে না? জি স্যার, তাহলে V3 সমান V3 এর মানটা যদি বসিয়ে দাও কিউ ডি মাইনাস এক্স মাইনাস টি ডিভাইডেড বাই এপসাইলন নট, এরকম কি বলা যায়? জি স্যার, আচ্ছা, তাহলে বলো তো এখানে যেহেতু V1 V2 V3 এরা আলাদা আছে, তাহলে এখানে মোট বিভব কত হবে? ভি, মোট বিভব কি তিনটা যোগ করতে হবে না? জি স্যার, যোগ করতে জি হবে। স্যার। V1 প্লাস V2 প্লাস, তাহলে মানগুলো বসিয়ে দাও, কি আসে? V1 এর পরিবর্তে লেখা যায় Qx বাই এপসাইলন নট কে, V2 এর পরিবর্তে লেখা যায় QT ভাগ কে এপসাইলন নট কে, V3 এর পরিবর্তে লেখা যায় Q ইনটু ডি মাইনাস এক্স মাইনাস টি ভাগ এপসাইলন। তুমি এখান থেকে কি স্যার কমন এখানে নিতে? কিউ ডিভাইডেড বাই এপসাইলন নট এ কমন যায়, কমন নেওয়া যায়। কিউ ডিভাইডেড বাই এপসাইলন নট কে যদি কমন নিয়ে নাও, কি থাকতেছে? এক্স প্লাস টি ডিভাইডেড বাই কে প্লাস ডি মাইনাস এক্স মাইনাস টি, এরকম আসে? জি স্যার, কিরে কথা নাই কেন? স্যার টি, জি স্যার। হ্যাঁ, জি নাকি স্যার, ভুল করলাম, আল্লাহই জানে। স্যার টি বাই কে হবে না? আমি তো এটাই বললাম, টি বাই কে, টি বাই এরকম আসে? জি স্যার, এখন দেখতো কি কি কাটাকাটি যায়। স্যার এক্স, কিউ বাই এপসাইলন নট কে কমন নিয়ে এখানে যদি আমরা ডিটাকে আলাদা রাখি, প্লাস টি যদি কমন নিয়ে নেই, 1 বাই কে মাইনাস 1, দেখতো এরকম থাকে কিনা? জি স্যার, হ্যাঁ, জি স্যার, হয়, তাহলে টোটাল বিভব পেয়ে গেলাম। আর এখানকার চার্জ যদি হয় প্লাস কিউ মাইনাস কিউ, তাহলে এখন ধারকত্ব সি সমান কিউ বাই ভি বের করা যাবে? জি স্যার, হ্যাঁ, জি স্যার, মান বসা, ভি এর মান বসিয়ে দে, এই টোটাল ভিটা বসিয়ে দে।
তাহলে ফাইনালি কি আসবে দেখতো, কিউ বাই ভি। এটা উল্টাই যাব না পুরাটা? দেখতো এরকম আসেনি? এরকম আসে? জি স্যার আসে। আমি জানি না ভুল করলাম কিনা, তখন স্যারের বইতে সরাসরি এরকম একটা ইকুয়েশন লেখা আছে, তোরা মিলিয়ে নিস। হ্যাঁ, জি স্যার মিলাবো। পারবি তো? জি স্যার। জি স্যার। অনেক কঠিন তাই না? জি স্যার। এখন এটা একটু ব্রিফ করো, কেউ একজন ব্রিফ করো, এটা কিভাবে সলভ করবা। তাড়াতাড়ি বলো। কে পারবে? স্যার আমি বলি। বলো। স্যার ফার্স্টে হচ্ছে দুইটা পাত নিব, একটা হচ্ছে প্লাস চার্জের আর একটা হচ্ছে মাইনাস চার্জের। এদের মাঝখানে স্যার টি পুরুত্বের আরেকটা পাত নিব। তারপরে হচ্ছে স্যার আম, আম, মাঝখানে প্লাস কিউ চার্জ এবং টি পুরুত্বের পাতটির মাঝখানে হচ্ছে শূন্য মাধ্যম এবং দুই পাশে মাইনাস। শূন্য মাধ্যম, মাঝখানে অপর একটি মাধ্যম, এক কথায়, তাই না? জি স্যার। জি স্যার। তারপর কিভাবে তাহলে সলভ করবা? এদের মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে ডি। ডি। প্লাস কিউ থেকে মাইনাস কিউ পর্যন্ত মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি। দুইটা পাতের মানে যেটা দিয়ে ধারক তৈরি করেছো তাদের মধ্যবর্তী দূরত্ব হলো ডি। আর মাঝখানে একাধিক ডাইইলেকট্রিক মিডিয়াম বা একাধিক অন্তরক মাধ্যম আছে, তাই না? জি স্যার। এরপর প্রত্যেকটা স্টেপের জন্য E1 E2 E3 বের করবা, V1 V2 বের করে যোগ করবা, তারপরে সি সমান কিউ বাই ভি লিখবা নাকি? জি স্যার। এখন এখানে শুধু একটা মাধ্যমকে দিয়েছো, তুমি যদি এর মাঝে আরো দুই একটা বসাই দিতা পারতা কিনা সলভ করতে? স্যার পারতাম। কিভাবে দেখো তো? ধরো এটা পজিটিভ পাথ। স্যার তখন অনেকগুলো হতো, অনেকগুলো। সিস্টেমটা বুঝেছো তো? জি স্যার। তারপর স্যার ধরো লাস্টে ওগুলো যোগ করে স্যার হচ্ছে একটা সি এর পাথ, মান বের করতে হবে। ধরো এটা একটা পাথ, এই পুরা টুক জুড়ে আর একটা পাথ, এটার মান হলো K1, এটা K2, আর এটা 0। এই প্রেক্ষাপটে পারা যাবে? জি স্যার পাওয়া যাবে। জি স্যার। এটা বের করবা V1 V2 বের করে যোগ করে তারপরে সি সমান কিউ বাই ভি, তাই তো? জি স্যার। জি স্যার। এগুলো হলো ব্যতিক্রম প্রেক্ষা। এখানে যে মাঝখানে মাধ্যম দুটো দিয়েছিলে এটা পাতের সমান্তরালে দিয়েছিলে, তাই না? জি স্যার। কিন্তু যদি এভাবে দাও, এগুলো ব্যতিক্রম। এটা প্লাস চার্জের পাত, এখানে আমরা দিয়ে দিলাম মাইনাস চার্জের। এখন মাধ্যম আমরা লম্বালম্বি না দিয়ে যদি আমি এভাবে দেই, এটা একটা মাধ্যম আর নিচে শূন্য মাধ্যম, মধ্যবর্তী দূরত্ব ডি, তাতে কি প্রবলেম আছে? না স্যার। হ্যাঁ, না স্যার। এই প্রেক্ষাপটে কিভাবে বের করবা? এটা প্লাস কিউ, এটা মাইনাস কিউ, এই পাথগুলোর দৈর্ঘ্য ধরে নিলাম এল, আর এখানে যে মাধ্যমটা তুমি নিয়েছো এটা তড়িৎ মাধ্যমাঙ্ক কে, এটা শূন্য মাধ্যম, আর এইটুকের যেই পরিমাণ এটাকে আমরা ধরে নিলাম এক্স। বলতো চিত্রে আমি কি বুঝাতে চেয়েছি? কেউ একজন বলো।
আগের চিত্র আর এই চিত্রের মধ্যে পার্থক্যটা কোথায়? স্যার এখানে দূরত্বটা হচ্ছে ডি। আগে এই দুইটা মাধ্যম এভাবে দিয়েছিলে না পাশাপাশি দিয়েছিলে এভাবে? স্যার পাশাপাশি। এখন দিয়েছে উপরে নিচে নাকি? জি স্যার। আচ্ছা, এখন এখানে আমি পুরা ধারকটাকে, পুরা ব্যবস্থাটাকে দুই ভাগে ভাগ করতে পারি, দেখো তো এভাবে। জি স্যার। হ্যাঁ, জি স্যার। উপরের অংশের ধারকত্ব যদি হয় C1, এই নিচের টুকুর এইটুকুর অংশ ধারকত্ব হবে C2, তাই না? উপরের অংশের আলাদা, নিচের অংশ আলাদা, তাহলে C1 এবং C2 বের করে আমি যদি সমান্তরালের সূত্র ফেলে দেই তাহলেই হয়ে গেল। এটা উপরের ধারক আর নিচের ধারক এরা কি সমান্তরালে যুক্ত আছে না, না পরপর যুক্ত আছে? উপরে নিচে যুক্ত আছে, তার মানে কি এরা প্যারালাল? বলো। এখানে C1 ইজ ইকুয়াল, তুমি কি লিখবে? কে এপসাইলন নট এ বাই ডি, এটা কি লিখতে পারবে? যেহেতু মাঝখানে পুরাটা জুড়ে অপর একটি মাধ্যম আছে, তাহলে কে এপসাইলন নট এ বাই ডি লেখা যাবে? C1 ইজ ইকুয়াল কে এপসাইলন নট, এ হলো এই যে পাত যে দেখতে পাচ্ছ এই পাতের ক্ষেত্রফল, তাই না? ক্ষেত্রফলটা এখানে তুমি কিভাবে লিখবে? এই পাতটুকুর দৈর্ঘ্য কত? এখানে x না? এই দৈর্ঘ্যটাকে তুমি যদি পাতের প্রস্থ দিয়ে গুণ করো তাহলে এইটুকুর ক্ষেত্রফল পাওয়া যাবে না? লেখো bx ডিভাইডেড বাই t। এখানে b কি বলতো? স্যার পাতের প্রস্থ। পাতের প্রস্থ। তাহলে এই পাতের প্রস্থ হলো তোমার b, পাতের দৈর্ঘ্য হলো x, তাহলে তার ক্ষেত্রফল কি bx লেখা যায়? একইভাবে C2 সমান কি লিখবে? এটা না, যেহেতু শুধু শূন্য মাধ্যম, এর পরিবর্তে কি লিখবে? এ, স্যার এল। এটা লেখা যাবে? জি এই যে স্যার। নিচের অংশটুকুর পুরাটা দৈর্ঘ্য এল, উপরের টুক বাদ দিয়ে দাও, তাহলে এই অংশটুকুর দৈর্ঘ্য কত? এল মাইনাস এক্স, তাকে প্রস্থ দিয়ে গুণ করো। এখন C1 পেলে C2 পেলে, এরা কিভাবে আছে? সমান্তরালের সূত্র কি? C1 প্লাস C2, এটা না? তাহলে আমরা যদি লিখি কে এপসাইলন নট bx ডিভাইডেড বাই d এপসাইলন নট l মাইনাস x d ডিভাইডেড বাই d, এই দুইটা থেকে কি কমন নেওয়া যায় দেখো তো? এপসাইলন নট বি ডিভাইডেড বাই ডি। তাহলে দেখো আমরা এখান থেকে বলতে পারি এপসাইলন নট বি ডিভাইডেড বাই ডি, এটা আমরা কমন নিয়ে নিই, তাহলে কি থাকতেছে ভিতরে? স্যার কে এক্স প্লাস এল মাইনাস এক্স। প্লাস l মাইনাস x, দিস ইজ দ্য ফাইনাল ইকুয়েশন। মনে থাকবে? তাহলে বলো তো, জি স্যার এখানে থাক। এখানে x কি? উপরের মাধ্যমটার দৈর্ঘ্য, কতটুকু দূরে উপরের মাধ্যমটা আছে। এল হলো পুরা পাতের দৈর্ঘ্য, আর কে হলো যে মাধ্যমটা নিয়েছো তার তড়িৎ মাধ্যমাঙ্ক, বি হলো প্রত্যেকটি পাতের প্রস্থ, তাই না? জি স্যার। ব্যতিক্রম বিষয়গুলো তোমাদের বাসায় বসে একটু ভালো করে দখল নিতে হবে, ভালো করে বুঝতে হবে। মোটামুটি ক্যাপাসিটরের থিওরি আমার শেষ। আমরা
আগামী ক্লাসে এই ক্যাপাসিটরের অঙ্কগুলো দেখার চেষ্টা করব। তার আগে সব ফর্মুলাগুলো আমি একটু একসাথে লিখে দেই, যাতে তোমাদের বাসায় দেখতে সুবিধা হয়। হ্যাঁ, আপনার কি ফোনের চার্জ শেষ, মানে কালকের মতোই ওই যে বন্ধ হয়েছে যেটা? না না, ফোনের চার্জ শেষ না। সি সমান কিউ বাই পি, পি সমান P1 প্লাস P2 প্লাস P3, 1 by CS is equal 1 by C1, 1 by C2, 1 by C3। তারপরে পড়েছিলাম P is equal epsilon naught A by D, K epsilon naught A by D। কোনটা কোন ক্ষেত্রে তোমরা পাশে লিখে নিও। P is equal 4 by epsilon naught R। তারপরে তোমরা এখন যে দুইটা পদ্ধতি শিখলে সেগুলোর পদ্ধতিটাও লিখে নিবে। তারপরে সম্পৃক্ত শক্তি হাফ পি ভি স্কয়ার, হাফ কিউ পি, হাফ কিউ স্কয়ার সি। এই ধরনের ফর্মুলাগুলো পড়েছো না তোমরা আজকে? জি স্যার। আর পরে যেগুলো লিখলাম সেটা আমি লিখলাম না, সেটা বড় করে তোমরা লিখে নিও। লিখেছো সবাই এগুলো? জি স্যার। ছোট্ট একটা অঙ্ক দিয়ে আমি আজকের আলোচনা শেষ করব। 2 মিলিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট 125টি পানি ছোট ছোট ফোঁটা একত্রিত একটি বড় স্যার পানি ছোট ছোট করে কি লিখেছেন? পানির ছোট ছোট ফোঁটা একত্রিত করে একটি বড় ফোঁটা তৈরি করা হয়। স্যার, প্রতিটি ছোট ফোঁটার চার্জ 1 কুলম্ব। প্রতিটি ছোট ফোঁটা ও বড় ফোঁটার আনুপাত্য বিভব বের করো। প্রতিটি ছোট ফোঁটা ও বড় ফোঁটার ধারকত্ব ও বিভব বের করো। লিখেছো সবাই অঙ্কটা? জি স্যার। ছোট ফোঁটা মিলিয়ে একটি বড় ফোঁটা তৈরি করেছো, তাই না? ছোট ফোঁটা ছোট আর ছোট ফোঁটার চার্জ কত? 1 কুলম্ব। বলো তো পানির ফোঁটা দেখতে কেমন হয়? স্যার গোলাকার। গোলাকার। তাহলে তার ধারকত্ব C1 সমান, এটা কি লেখা যায়? তার বিভব V1 is equal Q by C1 লেখা যায়? এখন বলো ঠিক সিমিলার যদি বড় ফোঁটা আলোচনা করতে চাও, বড় ফোঁটার ব্যাসার্ধটা লাগবে না? আমরা কি এটা লিখতে পারবো? 4/3 পাই বড় আর 125 ইন্টু 4/3 পাই ছোট আর কিউব।
একটি বড় ফোঁটার আয়তন সমান সমান 125টি ছোট ফোঁটার আয়তন বলা যায়। আর কিউব সমান 5r কিউব, এভাবে আসে কিনা? ফাইভ ইন্টু 0.00 0 পয়েন্ট কত আসলে? এরকম আসে? এখন বল, বড় ফোঁটার আরো কত? বড় আর বড় ফোঁটার ধারকত্বর জায়গায় বিভব কি হয় রে বিভবে? ঠিক তো? বড় ফোঁটার চার্জ কত হবে? একটা ছোট ফোঁটার চার্জ 1 কুলম্ব, তাহলে 125টা ছোট ফোঁটার 125 চার্জ মিলেই একটি বড় ফোঁটার চার্জ হবে না? জি স্যার। তাহলে C2 বের করবি, বের করে মানটা বসিয়ে দিবি। বুঝাইতে পারলাম? একটা অঙ্ক আমি একটু হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, এটা বাসায় করবে। এটা A হলো 0.5 মিটার ব্যাসার্ধের, চার্জ হলো 20 ন্যানো কুলম্ব। এটা আরেকটা গোলক যার ব্যাসার্ধ হলো 0.4 মিটার, যার চার্জ 20 ন্যানো কুলম্ব। লিখছিস? আল্লাহ, গোলক দুটির ধারকত্ব বের করো। গোলক দুটিকে সরু তার দ্বারা যুক্ত করলে কোন গোলক হতে কোন গোলকে কি পরিমাণ চার্জ সঞ্চালিত হবে? কোন গোলক হতে কোন গোলকে কি পরিমাণ চার্জ সঞ্চালিত হবে? লিখেছো সবাই? জি স্যার। এটা হোমওয়ার্ক থাকবে, ওকে স্যার। এটা বাসায় বসে করবে। ঠিক আছে? আজকে মোটামুটি অনেক দূর পড়িয়েছি। হ্যাঁ, তোমরা বাসায় বসে এই ধারকের কিছু সার্কিটের অঙ্ক আছে সেগুলো দেখার চেষ্টা তার করবে। মানে স্যার এটা বলা যেতে পারে স্থির তড়িতের মানে থিওরি শেষ। থিওরি শেষ। জি স্যার, তাহলে ঠিক আছে। থিওরিতে আর কোনো থিওরি নেই। হ্যাঁ, জি স্যার, এটাই আর কি বলতে শুধু চাচ্ছি। ধারকের অঙ্কগুলো করালেই আমাদের শেষ। স্যার, আশা করি। আজকে কিন্তু আমি 2 দিনের পড়া পড়াইছি। হ্যাঁ, একটু ফাস্ট ছিলাম। স্যার সমস্যা তারপরেও নাই, যদি ফার্স্টই তোমাদের ভালো আর কি, আগাতে বুঝতে পারবো। যদি কষ্ট হয় আমাকে প্রশ্ন রেখে দিও, আগামী ক্লাসে অ্যান্সার দেব।
হ্যাঁ, ওকে স্যার শুভরাত্রি স্যার। তাহলে নাও, সবাই ভালো থাকো। শুভরাত্রি স্যার। যাদের পেমেন্ট ডিউ আছে পেমেন্ট ক্লিয়ার করবা সেপ্টেম্বরে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, গুড নাইট। স্যার স্যার আসসালামু আলাইকুম। স্যার হ্যাঁ, স্যার গাউসের সূত্র দিয়ে কি স্যার ম্যাথ করাইছেন স্যার? গাউসের সাথে ম্যাথ করাইছি কিনা মনে নেই আমার, করাইছি? বলো, গাউসের সূত্রে ম্যাথ করাইছি কিনা তোমাদের ব্যাচে? শুনতে পাচ্ছ? স্যার দুইটা স্যার। দুইটা কি কি? গাউসের সূত্রের ম্যাথ তেমন দুইটা আসে না। তল দিয়ে স্যার করাইছিলেন স্যার, ওখানে স্যার বলছেন তড়িৎ ফ্লাক্স কত এটা নির্ণয় করতে বলছেন। দুইটা তল দিয়ে আর দুই যে ভেক্টর রূপে দিয়ে একটা নাকি? জি স্যার। স্যার আরেকটা হচ্ছে স্যার একটা আর আরেকটা স্যার দণ্ড দিয়ে বলছেন স্যার পি বিন্দুতে প্রাবল্য এই কত। তিনটার বাইরে বইতে আর কোনো অঙ্ক নাই, তোমরা বইয়ের অঙ্কগুলো একটু দেখো। আর ঘনক দিয়ে হয়তো একটা থাকতে পারে, সর্বোচ্চ একটা সম্ভাবনা করাই। জি স্যার। আল্লাহ। স্যার শুভ